আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদের ছুটি চলমান, যেহেতু আমি বলছিলাম আপনাদেরকে ভালো কিছু স্টক নিয়ে আমি কথা বলবো, সেই ধারাবাহিকতায় সকালে আমি যমুনা অয়েল নিয়ে ভিডিও দিয়েছিলাম। এখন আমি অন্য একটা স্টক নিয়ে ভিডিও দিতে চাচ্ছি, ব্যাংক সেক্টরের একটা স্টক, ইবিএল, ইস্টার্ন ব্যাংক। পুঁজিবাজারের তালিকাভুক্ত যতগুলো ব্যাংক আছে, বা যতগুলো ব্যাংক না, যে 400টা কোম্পানি আছে পুঁজিবাজারের তালিকাভুক্ত, তার মধ্যে যদি 10টা কোম্পানি বা 15টা কোম্পানি ধরা হয় ভালো মানের, তার মধ্যে ইবিএল অন্যতম। এখন কথা হচ্ছে যে ইবিএল কি এখন এন্ট্রি নেবেন না একটু সময় দিবেন, এই বিষয়ে একটু ব্যাখ্যা দেব। মানে কখন আসলে ভালো স্টকে এন্ট্রি নেওয়া উচিত। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আর বাইসেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন। তো ইস্টার্ন ব্যাংকের ফান্ডামেন্টাল যদি দেখি, ব্যাংক সেক্টর এই ক্যাটাগরি, ফেড আপ 1596, মার্কেট ক্যাপ 3574 কোটি, লং টার্ম লোন আছে তার 7769 কোটি টাকা লোন আছে, রিজার্ভ 2700 কোটি টাকা আছে। 1993 সালে এসে পুঁজিবাজারে লিস্টিং, 1993 অনেক পুরনো। তার যদি 1 ইয়ার্স আমরা চার্ট দেখি, সে কিন্তু পড়ছে এখানে 21 টাকা চলে আসছিলো, এখন সে 22 টাকা 40। তাহলে 21 টাকা থেকে 22 টাকা 40, 22 টাকা 40, তার মানে 1 টাকা 40 পয়সা। সে কিন্তু গত কয়েকদিনে এই অ্যাডজাস্টমেন্টটা হয়েছে মূলত তার রেকর্ড ডেট সংক্রান্ত কারণে নিচে চলে আসছে। কিন্তু নিচে আসার পর যারা এন্ট্রি নিচ্ছে তারা অলরেডি কিন্তু 10%-এর মতো কিন্তু প্রফিট করে ফেলছে, অলরেডি প্রফিট করে ফেলছে। কিন্তু যদি ওইখানে কেউ এন্ট্রি নিয়ে থাকে, এটা হচ্ছে তার 1 ইয়ার্স গ্রাফ। আর 1 মিনিট চার্ট সর্বশেষ ওয়ার্কিং ডেজও মোটামুটি সে উপরের দিকে তার ট্রেন্ড ছিল, যেহেতু 45 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস ছিল, সে কারণে উপরের দিকে ছিল। যাই হোক, ফান্ডামেন্টাল আরও কিছু যদি আমি দেখি, তার টেকনিক্যাল যদি দেখি, 1 ইয়ার্সে 4% প্রফিটে আছে যারা ছিল তারা। অ্যানুয়াল ইপিএস তার হচ্ছে 60 টাকা 86 পয়সা, আর ছিল আর কি 4 টাকা 86 পয়সা। আর নেট অপারেটিং ছিল 17 টাকা 74 পয়সা। এর এগেনস্টে সে 17.5% ক্যাশ এবং 17.5% স্টক ডিভিডেন্ড দিয়েছিল ইবিএল। আর পিই এই মুহূর্তে 4.91, একটু বেশি আছে ব্যাংকের হিসাবে আমি বলবো। Q1 তার দিয়েছে, কিন্তু Q1 1 টাকা 14 পয়সা তার ফার্স্ট কোয়ার্টার আসছে, 1 টাকা 14 পয়সা, গত বছরের তুলনায় 6 পয়সা কম। আর হচ্ছে 12 টাকা হচ্ছে তার, 12 টাকা 18 পয়সা তার নেট অপারেটিং, যেটা গত বছরের তুলনায় বেশি। এই মুহূর্তে ডিরেক্টরদের কাছে 48 কোটি শেয়ার আছে, গভর্নমেন্ট নাই। আর ইনস্টিটিউটের কাছে আছে 69 কোটি, 69 কোটি। ফরেনারদের কাছে আছে 70 লক্ষ, আর পাবলিকের কাছে আছে 40 লক্ষ। এখনও তুলনামূলকভাবে ইনস্টিটিউটগুলোর কাছে ইবিএলের শেয়ার সংখ্যা বেশি। পার্সেন্টেজ হিসাবে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা শেয়ারটা বেশি কিনছে। এখানে আমি যদি বলি পার্সেন্টেজ হিসাবে, আপনারা -74% দেখতেছেন এখানে, -74% লাল কালি দিয়ে লেখা। আর পাবলিকের কাছে 73% বেশি আছে, আবার ফরেনারদের কাছে একটু কমছে। এই পাবলিকটা ভুলটা কোথায় করছে, মানে এই শেয়ারেও ভুল করছে। কী কারণে ভুল করছে তারা, মানে যখন ডিভিডেন্ডের সময় আসছে তখন শেয়ারটার প্রাইস আপ হচ্ছিল। আর আমাদের মতো যারা বিনিয়োগকারী আছে, যারা আসলে খুব বেশি অ্যানালাইসিস করে না, অ্যানালাইসিস এগুলো করতে হয়, এগুলো অ্যানালাইসিস করার নিয়ম, তারা ভাবতেছে শেয়ারটা প্রাইস বাড়তেছে, রেকর্ড ডেটের কিছুই গণনা নাই, কোনো কিছুই দেখে নাই, প্রাইস আপ হচ্ছে দেখতেছে। এখানে দেখা গেছে 1 ইয়ার চার্টে, এখানে যদি আমি বলি, এই যে এখান থেকে এই দিকে যখন সে প্রাইসটা আপ করতেছিল, এই জায়গায় শেয়ারগুলোকে এন্ট্রি নিয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। তারা ভাবছে এটা অনেক উপরে যাবে, কোথায় কিসের রেকর্ড ডেট, কোনো কিছুই মাথায় ছিল না। যার ফলশ্রুতিতে হয়তো দেখা গেছে এখানে গিয়ে অনেকে স্টাক হয়ে আছে, যার কারণে পরবর্তীতে দেখা যাচ্ছে এখানে পাবলিকের কাছে 78%, কত, হ্যাঁ 78% প্লাস দেখাচ্ছে পার্সেন্টেজ হিসেবে পাবলিকের কাছে শেয়ার আছে। ওই যে মানে ভুল সিদ্ধান্ত, আপনি ভালো শেয়ারও যদি ভুল সময় কিনেন, সেটারই আসলে খেসারত এইভাবে দিতে হয়। এখন বসে থাকতে হবে, না হয় লসে সেল করতে হবে। আর ডিভিডেন্ড তো অবশ্যই পাইছেন, কিন্তু ডিভিডেন্ড পেলে কী হবে, প্রফিটে আছে। তারা যদি এখানেও কিনে, ইবিএল যদি কেউ যদি এখানেও কিনে, তাও সে ডিভিডেন্ডে পেয়ে তার মোটামুটি প্রফিট আছে। কিন্তু আরও বেশি প্রফিট করা যেত সিস্টেম ওয়াইজ যদি হাঁটতো। সেটা কি, সেটা আমি বলতেছি। আর ফান্ডামেন্টাল যদি আমি আরও ডিভিডেন্ডের বেজে আসি, সে 21 সালে 12.5 ক্যাশ স্টক দিয়েছিল, 22 সালে দিয়েছিল 12.5, 23 সালেও 12.5, এবার অনেক বেশি 17.5 দিয়েছে ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দিয়েছে। তো সুতরাং এই দিক বিবেচনা করলে ইবিএল
এবার সবচেয়ে ভালো করছে, এবার অনেক ভালোভাবে সে ডিভিডেন্ড দিয়েছে। যদিও তুলনামূলক হারে তার শেয়ারের প্রাইস খুব বেশি বাড়ছে বলে আমার কাছে মনে হয় না, কারণ সে 27 টাকা পর্যন্ত গিয়েছিল। 27 টাকার পরে কিন্তু শেয়ার ভালো করতে পারে নাই, সে কিন্তু পড়ে গেছে। মার্কেটের পজিশন খারাপ ছিল, ইন্ডেক্স পতন ছিল, গভর্নমেন্টের বিভিন্ন প্রবলেম ছিল, সব কিছু মিলাই শেয়ারগুলো ভালো করতে পারে নাই। তো সেই দিক বিবেচনা করে ইবিএলটা 27 টাকা 35% ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দেওয়ার পরেও স্টকটা খুব বেশি বাড়ে না। এখন আমি যদি আসি, এখন কি শেয়ারটাতে এন্ট্রি নেবেন কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। দেখেন, আমি সকালে একটা স্টক নিয়ে বলছিলাম যমুনা অয়েল, সেখানে আমি বলছিলাম যে যমুনা অয়েল এখন এন্ট্রি নিলে আপনি খুব দ্রুত প্রফিট করবেন, এটা আমি বলছিলাম। কিন্তু ইস্টার্ন ব্যাংকের বেলা আমি বলবো, কারণ যমুনা অয়েলের কী হয়েছিল, যমুনা অয়েলের Q3 দেওয়া শেষ, জুন ক্লোজিং স্টক, আর ইবিএলটা হচ্ছে ডিসেম্বর ক্লোজিং স্টক, মাত্র তার Q1 দিয়েছে। এখন Q1 দেওয়ার পরে কি আপনি কি দীর্ঘমেয়াদী বিনিয়োগের প্ল্যান করতে পারেন কি না ইবিএল এই মুহূর্তে? মানে দীর্ঘমেয়াদী বলতে আমি 1 বছর 2 বছরের জন্য বলি। যদি আপনি 1 বছরের টাইম ফ্রেম চিন্তা করেন, 1 বছরের, তাহলে ঠিক আছে। যদি আপনি চিন্তা করেন যে আগামী বছর এপ্রিল, এখন কি মাস চলে, এখন চলে আপনি আপনার জুন মাস, যদি আপনি আগামী বছরের এপ্রিলে গিয়ে প্রফিটের চিন্তা করেন, তাহলে এখন এন্ট্রি নিতে পারেন। কিন্তু এখন কি এন্ট্রি নেওয়া, এই প্রাইজে এন্ট্রি নেওয়া উচিত হবে কিনা, এটা হচ্ছে বটম লাইন। আমার কথা হচ্ছে যে না, এই মুহূর্তে নয়। কেন নয়? সে এখন Q1 দিছে, সে গত বছরের তুলনায় তার ইপিএস 6 পয়সা মাইনাস আসছে, মানে কম আসছে, পজিটিভ কিন্তু কম আসছে। আপনার হাতে এখনও Q2 রয়ে গেছে, Q3 রয়েছে, যেখানে Q2 Q3 এই বিষয়গুলো আপনি জানেন না। ইবিএল আগামী দিনে Q2 এবং Q3 কী দেবে, কিন্তু আপনি যমুনা অয়েল জুন ক্লোজিং সেটা কিন্তু আপনি জানেন, কারণ ওইখানে Q3 পর্যন্ত দেওয়া আছে, সে দিয়ে দিয়েছে। কিন্তু ইবিএল যেহেতু ডিসেম্বর ক্লোজিং, সে এখনও Q2 বাকি রাখছে, Q3 বাকি রাখছে, আপনি এটা জানেন না। যদি বাই চান্স কোনো কারণে কোম্পানির পরিস্থিতি ভালো, কোম্পানি অবশ্যই ইবিএল, আমি তো বললাম 15টা কোম্পানির মধ্যে অন্যতম একটা কোম্পানি পুঁজিবাজার তালিকাভুক্ত, কিন্তু কোনো কারণে যদি তার Q2 ইপিএস খারাপ আসে, নেট অপারেটিং খারাপ আসে, তখন কিন্তু তার প্রাইস কিন্তু নিচের দিকে চলে আসবে। তখন আপনি কী করবেন? আপনি হয়তো মানে এখন সব টাকা দিয়ে এখন ইবিএলটা এন্ট্রি করে বসে আছেন যে এখান থেকে আর পড়বে না, উপরেই যাবে, হতে পারে। কিন্তু যদি বাই চান্স কোনো কারণে Q2 আপনি জানেন না Q2 কী দিবে, Q3 কী দিবে, যদি সেগুলো যদি খারাপ আসে, তাহলে তো শেয়ারটার প্রাইস আরও কমে যাবে। কারণ শেয়ার ওই পরিমাণ 17.5% করে যে সে ক্যাশ এবং স্টক দিয়েছিল ডিভিডেন্ড, আগামী বছর হয়তো সে যদি এগুলো কমে যায়, তাহলে সেভাবে দিতে পারবে না, তখন তার প্রাইস নিচে চলে আসবে। তাহলে এই মুহূর্তে এখানে রিস্ক নেওয়া, আমি বলবো এই মুহূর্তে এখানে কিছুটা রিস্ক আছে, যেহেতু আপনার হাতে Q2 এবং Q3 নাই। তো আপনারা এখন যেতে হবে জুন ক্লোজিং স্টকে। জুন ক্লোজিং স্টকে যা সকালে আমি বলছিলাম যমুনা অয়েল, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। ওই স্টকে আপনাদেরকে এখন এন্ট্রি নিতে হবে, কারণ ওইখানে আপনার 3টা কোয়ার্টারে দেওয়া আছে, শুধু ফাইনাল কোয়ার্টারটা বাকি আছে। তো আপনারা এই স্টকে এন্ট্রি নিলে আপনারা এখন যদি নেন, এটা আমি মনে করি খুব ভালো সিদ্ধান্ত হবে বলে মনে করি না। কিন্তু ভালো স্টকের সাথে থাকতে হবে। আমি ভালো স্টক হিসেবেই শেয়ারটাকে নিয়ে আসছি, কিন্তু কোন সময় এন্ট্রি নেওয়া উচিত এবং কোন সময় এন্ট্রি নেওয়া উচিত না, সে বিষয়ে আমি কথাটা বলতে গিয়ে এটা বললাম। এন্ট্রি নিতে পারেন, অস্বাভাবিক কিছু মানে কিছু না, সমস্যার কিছু না, কিন্তু একটু অপেক্ষা করা ভালো। আপনার কাছে যদি ক্যাশ থাকে, আপনি এখন জুন ক্লোজিংয়ে ভালো ভালো স্টক কোনগুলো আছে, ওই বিষয়গুলো আপনাদেরকে ওই শেয়ারগুলোতে আপনাদেরকে এখন এন্ট্রি নিতে হবে। জুন ক্লোজিং স্টক খুব বেশি যে অনেকগুলো ভালো কোম্পানি আছে, আমি টেক্সটাইলে 1-2টা থাকতে পারে, আর ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে 4-5টা শেয়ার আছে, এটুকুই। এর বাইরে আমার চোখে মিউচুয়াল ফান্ড 1-2টা আছে, হয়তো আগামী দিনে মিউচুয়াল ফান্ড এবছর হয়তো জুন ক্লোজিং শেয়ার কিছু স্টক ডিভিডেন্ড দিতে পারে, যেহেতু তাদের Q3 ইপিএসটা পজিটিভ আসছে, সেই হিসাবে হয়তো দিতে পারে এবং তাদের দাম কম আছে। যাই হোক, ইবিএল এই মুহূর্তে এন্ট্রি নেওয়া উচিত নয়, একটু অপেক্ষা করা উচিত। ইবিএলের মতো অন্যান্য যতগুলো শেয়ার আছে, ব্যাংকের শেয়ার, যত ভালো ব্যাংকে হোক, এই মুহূর্তে অপেক্ষা করা উচিত, একটু সময় দেওয়া উচিত, তার Q2-3 কী অবস্থা সে বিষয়গুলো দেখে তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।